তাদেরকে মানুষ করার বিষয় এবং আমি একটি দিশাহারা মানুষের মতো অনেক রাত আমি ঘুমাতে পারিনি, আপনারা জানেন না। সেই অবস্থাতেও আমি শুধুমাত্র আপনাদের কথা ভেবে আপনাদের ইলিয়াস আলীর আমানতকে রক্ষা করার স্বার্থে, আপনারা বাঙালি, আপনারা কষ্ট হয়ে যায়, আপনারা বাক্কা সময় বইয়ে অনেক বই বসে থাকছেন আপনারা, তো সেজন্য কষ্ট করছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা দীর্ঘদিন, আপনারা জানেন ইলিয়াস আলী যখন গুম হয় 2012 সাল, সেই 12 সালের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি এবং এই অঞ্চল উসমানীনগর এবং বিশ্বনাথ এবং তৎকালীন বালাগঞ্জ নেতা কর্মীদের চাওয়াকে সামনে রেখে আমি এই অঞ্চলে ইলিয়াস আলীর অনুপস্থিতিতে এই অঞ্চলের মানুষের সাথে সম্পৃক্ত হয়েছি। সম্পৃক্ত থেকেছি এই কারণেই যে আমি মনে করেছি ইলিয়াস আলীর অনুপস্থিতিতে এই এলাকার মানুষ আমার কাছে আমানত, সেই আমানতকে রক্ষা করার দায়িত্ব আমার। সেই কারণে আমি আপনাদের পাশে থেকেছি, কারণ আপনারা যে বিষয়টি বুঝতে পারবেন না অনেকে হয়তো, সেই পরিস্থিতিতে ইলিয়াস আলী গুমের পর আমাদের যে মানসিক অবস্থা, আমার সন্তানরা ছোট ছোট, তাদেরকে মানুষ করার বিষয় এবং আমি একটি দিশাহারা মানুষের মতো অনেক রাত আমি ঘুমাতে পারিনি, আপনারা জানেন না। সেই অবস্থাতেও আমি শুধুমাত্র আপনাদের কথা ভেবে আপনাদের ইলিয়াস আলীর আমানতকে রক্ষা করার স্বার্থে দলের নির্দেশে আপনাদের পাশে থেকেছি, দেখভাল করেছি দীর্ঘ 13 বছরের উপর। আমরা 13 বছর 16 বছর ফ্যাসিস্টের অধীনে ছিলাম, জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম। আমাদের নেতাকর্মীরা অসংখ্য মামলায় জর্জরিত হয়েছিলেন। আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা দোষে কারা ভোগ করতে হয়েছিল। আমাদের দেশনায়ক তারেক রহমানকে দেশ থেকে চলে যেতে হয়েছিল। সেই প্রেক্ষিতে বাংলাদেশের অত্যাচারের চরম সীমা পার করেছিল বিগত সরকার। দেশনেত্রী খালেদা জিয়ার উপর যে জুলুম, তারেক রহমানের উপর জুলুম, তার সন্তানকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছিল, ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। সেটা একটি মজলুম পরিবার। সেই পরিবারের সাথে আমাদের অসংখ্য নেতাকর্মী, আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছিল এবং অসংখ্য মানুষ বিএনপি গুম করা হয়েছিল। গুম করে এই যে ফ্যাসিস্টের যে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটি পরিকল্পনা, সেটা তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। সে কারণে আমরা এই বিগত 15 বছরে আমরা গ্রাম অঞ্চলে গিয়ে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি নাই, সাধারণ মানুষের সাথে আমরা মিশতে পারি নাই, সেই পরিবেশ ছিল না। শুধুমাত্র আমাদের পদবিধারী যে সমস্ত নেতাকর্মী ছিল তাদেরকে নিয়ে আমরা আমাদের দলীয় কর্মসূচি পালন করেছি। অনেকে ভয়ে আমাদের সাথে কথা বলতে চায় না, সাধারণ মানুষ অনেকে নিষ্ক্রিয় হয়েছিল, আমাদের সাথে কথা বললে তারা নাকি অত্যাচারের শিকার হবে, সেরকম একটা ভয় তাদের মধ্যে ছিল। সুতরাং আমরা আসলে দুঃখিত, আপনাদের সাথে অনেকের কাছাকাছি আমরা যেতে পারিনি। এখানে আমাদের একটা বড় গ্যাপ হয়ে গেছে। তো আজকে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে
বাংলাদেশের জনগণ, বৈষম্য বিরোধী ছাত্র এবং বিএনপি দল হিসাবে যে 15 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছে এবং বেগম খালেদা জিয়াকে যখন গৃহবন্দী করে রাখা হয়েছে, তার পরবর্তীতে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সেই অবধি থেকে উনি বাংলাদেশের বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন। শুধু প্রবাসী থেকেও প্রতিনিয়ত এদেশের মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে নেতৃত্ব দিয়ে আসছেন এবং সেই নেতৃত্ব এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সর্বস্তরের নেতাবৃন্দকে সম্পৃক্ত করা, এটি তারেক রহমানের নির্দেশনা ছিল এবং উনার নির্দেশে বাংলাদেশের আপামর জনসাধারণ যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল, আমরা বিএনপির প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম এবং যেহেতু আমরা সেই একটা ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেটা হচ্ছে ফ্যাসিস্টের পতন। যেহেতু পুরো জাতি ঐক্যবদ্ধ ছিল, সুতরাং ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে মূল কথা কি? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া কোনো জাতি কখনো কোনো সফলতা অর্জন করতে পারে না। আজকের প্রেক্ষাপটে অনেক দল বলছে যে আমরা কি করছি, নির্বাচন কেন চাচ্ছি। নির্বাচন আজকে আমরা চাচ্ছি না নতুন। আমরা কিন্তু 15 বছরের যে আন্দোলন, 16 বছরের যে আন্দোলন ছিল বিএনপির, সেটা কিন্তু একটি তত্ত্বাবধান সরকার বা নিরপেক্ষ সরকারের দিনে একটি সুষ্ঠু নির্বাচন, সেই দাবিটা কিন্তু আমরা 16 বছর ধরেই করে আসছি। আজকে এই দাবিটা নতুন নয়। সুতরাং একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই দাবিটা, এবং এটা এখন পর্যন্ত বলবৎ। অনেকে এই নির্বাচন হতে না দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন, পিআর নিয়ে কথা বলছেন। পিআর পদ্ধতি কি? আসলে পিআর পদ্ধতি দিয়ে আপনারা কাকে ভোট দিবেন আপনারা জানবেন না। আপনারা প্রতীকে ভোট দিবেন, এলাকার নির্বাচিত হয়ে আসবে কে আপনারা জানবেন না নির্বাচনের আগে, নির্বাচনের পরে জানবেন। তাহলে আপনি একজন ভালো মানুষকে, খারাপ মানুষকে আপনি নির্বাচিত করছেন, সেটা আপনারা বুঝতে পারবেন না। তাহলে তার দিয়ে আপনাদের এলাকার কি উপকার হবে, আপনাদের কি উপকার হবে, সেটাও আপনারা বুঝতে পারবেন না। তো এই যে ধোঁয়াশার মধ্যে এই নির্বাচন, ভোট দিবে চিটাগাঙ্গে, নির্বাচিত হবে সিলেটে, এরকম। তো এটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কোনো দেশে এটা প্রযোজ্য হতে পারে তাদের দেশের অবস্থার প্রেক্ষিতে। আসলে বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে এই নির্বাচনকে প্রলম্বিত করার, নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র। তো আমরা যেটা বলতে চাই যে ষড়যন্ত্র থাকবে সবসময়, কারণ পৃথিবীর শুরুর থেকে শেষ অবধি পর্যন্ত ষড়যন্ত্র বিরাজমান এবং ষড়যন্ত্রকারীরা কোনো অবস্থাতেই থেমে থাকে না। বিভিন্ন রূপে বিভিন্নভাবে আবির্ভূত হয়, সেটা দলের ভিতরে হয়, বাইরে হয়, সব ধরনের ষড়যন্ত্র হয়।